নমস্কার। আজ লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে একটি গল্প পাঠ করে শোনাবো। গল্পটির নাম লাল টিনের ছাদের বাড়ি। দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকের ঘটনা। অকুলস্থ ভারত বর্মা সীমান্তের একেবারে উত্তর পূর্ব কোণা। জায়গাটার নাম ধাম নাই করলাম। আমার পল্টু কাকা কনভর নিয়ে সেখানে যখন পৌঁছলেন নির্ধারিত সময়ের পর, তখন 5 ঘন্টা কেটে গেছে। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সাধারণ চোখ দিয়ে বিচার করতে গেলে জায়গাটার প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে একটা অচেনা চেহারার পাথুরে ব্রহ্মপুত্র সবে মাত্র পাহাড় থেকে ছাড়া পেয়ে আছড়ে আছড়ে চলেছে। অন্যদিকে সাদা জমাট হিমালয়, আর তার উপর চাঁদের আলোর বান ডেকেছে। চোখ ঝলসে যায়, কান ঝালাপালা হয়। কিন্তু কে না জানে যুদ্ধের সময় প্রাকৃতিক সৌন্দর্যের আদর নেই। ক্লান্ত শরীরটাকে কোনো মতে ট্রাক থেকে টেনে নামিয়ে রতন সিং বললেন, আহ, কি বুদ্ধি তোমার শিপি! এক্কেবারে খোলা নদীর পাড়ে কনভর থামালে। পল্টু কাকা হেসে বললেন, কোনো নৌকোয় কি সাঁতারুর কি কুমিরের এ নদী পার হওয়ার সাধ্যি নেই? রতন সিং বললেন, কিন্তু ফুটফুটে চাঁদের আলোয় বোমারুক অব্যর্থ টার্গেট। ওদের 200 গজ এগিয়ে ওই তেঁতুল বনের আড়ালে থাকতে বলো। ও নদীরই ধারে বলতে গেলে, কিন্তু আলো জ্বালাবে না, ঠান্ডা রসদ খাবে। কনভর এগিয়ে গেলে পল্টু কাকা একটু অপ্রস্তুতভাবে বললেন, এই জায়গাই তো ঠিক। রতন সিং বিরক্ত হয়ে উঠলেন, বারবার ম্যাপ মিলিয়েছি, এই জায়গা না হয়ে যায় না। এই দেখ, নদীর ধারে লাল টিনের চাল দেওয়া দোতলা বাড়িটিও রয়েছে। অত কাঁচা কাজ আমি করি না। কিন্তু তাহলে সেই যে যার আমাদের মিট করবার কথা ছিল, অবশ্য 5 ঘন্টা দেরি করে আসা হয়েছে, এতক্ষণ ধরে তার অপেক্ষা করতে বয়ে গেছে। রাতে এখানে একা অপেক্ষা করাটা কি তার পক্ষে খুব নিরাপদ বলে মনে করো নাকি? পল্টু কাকা গলা নামিয়ে বললেন, যে কাজ সে বেছে নিয়েছে তাও কি খুব নিরাপদ কাজ? চারদিকটা অস্বাভাবিক চুপচাপ। ব্রহ্মপুত্রের কলধ্বনিটিকে পর্যন্ত নীরবতার ভাষা বলে মনে হয়। পল্টু কাকা চারিদিকে চেয়ে বললেন, গা ছমছম করে। যাই বলুন, তার উপর ওই পেট্রোল ডিপোতে যা বললে সে ভাবলেও গা শিউরে ওঠে। সূর্য ডোবার পর এই জায়গা 10 মাইলের মধ্যে নাকি পারতপক্ষে কেউ আসে না। ওই বাড়িটা ভূতের বাড়ি। রতন সিং বাধা দিয়ে বললেন, ঠিক সেই জন্যই তো এই জায়গা বেছে নেওয়া। এখানে নিরাপদে কনভর নিয়ে দিন কাটানো যাবে। ওই মেয়ের নাম কুসুম কুমারী। সে এই দিককারই মেয়ে। তার পথ ভুল করবার কোনো সম্ভাবনা নেই। তোমার ওসব ভয় ভাবনার উপরে থাকে সে। রাধেও নাকি খাসা। 7 দিন 7 রাতের পর গরম রান্না খাবার খেয়ে ছাদের নিচে খাটের উপর পাতা বিছানায় শুয়ে ঘুমোনোর সঙ্গে সুখের কি কোনো তফাৎ আছে মনে করো? চলো, এখান থেকে কনভরের কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। রতন সিং পল্টু কাকার আগে আগে ইচ্ছে করেই যেন জোরে জোরে পা ফেলে লাল টিনের ছাদের বাড়িটার দিকে এগোলেন। স্বাভাবিক স্পষ্ট গলায় বললেন, বুঝলে হে, কুসুম কুমারীর সঙ্গে দেখা হওয়াটা নিতান্তই দরকার।
সে তো শুধু আমাদের রাঁধা বাড়া দেখাশোনা করবে না, তার জন্য আবার একটা বাইরের লোকের কোনো দরকার ছিল না। আসলে সেই হলো এসঘাঁটি। পল্টু কাকা হঠাৎ চমকে উঠলেন। রতন সিং কাষ্ঠ হেসে বলে, চমকালেন? এইখানে আমাদের কাপন ঘাঁটি করা চলবে কিনা, শত্রুদের কত দূরে কোথায় অবস্থান, এই সব খবরই ওর নখাগ্রে। অথচ দেখলে মনে হবে যেন স্রেফ একটা সীমান্তের পাড়াগাঁয়ের মেয়ে। ওর সঙ্গে কথা বলবার সময় ভুলেও কিন্তু ওকে বুঝতে দিও না যে ওর পরিচয়টা আমাদের জানা আছে। শিওর এই রকমই হুকুম। দুচ্ছেদ্য আবরণে এসঘাঁটির পরিচয় মোরা থাকবে। নেহাত আমি ক্লান্ত বলে ফেললাম। পল্টু কাকা শুনে কাঠ। এসঘাঁটির কীর্তিকলাপ তার অজানা ছিল না। সে যে একজন মেয়ে হতে পারে এ কথা তিনি স্বপ্নেও ভাবেনি। পল্টু কাকার মতে মেয়েদের শ্রেষ্ঠ স্থান হলো রান্নাঘর। বলতে বলতে ওরা লাল টিনের ছাদের বাড়িটার দোরগোড়ায় এসে পৌঁছালেন। একেবারে নদীর ধার ঘেঁষে বাড়ি। অমন দুরন্ত নদীর পাড়ে কেউ যে বাড়ি করে এ কথা ভাবলেও আশ্চর্য লাগে। তবে মজবুত গাঁথুনি, আগাগোড়া পাথরের নদীর পাড়ও উত্তরে দক্ষিণে অনেক দূর অবধি পাথর দিয়ে বাঁধানো। উঁচু পাড়িতে অনেক বিদেশি গাছের বাহার। চাঁদের আলোতেও বোঝা যাচ্ছে এখন তারা অযত্নে মলিন। রতন সিং মুখে যাই বলুক, ভিতরে ভিতরে নিশ্চয়ই একটু ভয় ঢুকেছে। তাই প্রায় ফিসফিস করে বললেন, জায়গাটাতে এলে যে মন খারাপ হয়ে যায় সে বিষয়ে সন্দেহ নেই। তাই বোধহয় ওই সব গাঁজাখুরি ভূতের গল্পের সৃষ্টি হয়েছে। কুসুম কুমারী সম্ভবত এইখানেই আমাদের থাকার জায়গা ঠিক করেছে। ভূতের বাড়ির মতো নিরাপদ আস্তানা আর কোথাও পাওয়া যাবে না। রতন সিং জোর করে হাসতে চেষ্টা করলেন। দরজায় একটু ধাক্কা দিয়ে দেখা যাক, কি বলো? ঠিক সেই সময় দরজা আপনা থেকেই খুলে গেল। পল্টু কাকার গায়ের রক্ত হিম হয়ে এলো। ভাগ্যিস দরজা খুলে কুসুম কুমারী এক গাল হেসে বেরিয়ে এলো, নইলে হয়তো সত্যি সত্যি এলিয়ে পড়তেন। আর তাহলে রতন সিং ওকে পোস্টেজ বিভাগে চালান না করে ছাড়তেন না। মন্দ ব্যবস্থা হলো না। মোটের ওপর যদিও কুসুম কুমারীর ভাঙা ভাঙা হিন্দি থেকে বোঝা গেল সে ওদের আসার বিষয়ে সঠিক খবরই পাননি, তবুও ওদের সঙ্গে কিছু শুকনো সামগ্রী ছিল। আলু ছিল, চাল ছিল, মাখন ছিল। বাড়িতে এককালে মুরগি ছিল। এখানে তাদের বুনো বংশধরেরা ডিম পাড়ে। লঙ্কা গাছে লঙ্কা ঝুলছিল। চাঁদের আলোয় সেই সব সংগ্রহ করে রাত 9টার মধ্যে কুসুম কুমারী সুন্দর নকশা করা পুরনো চীনা মাটির বাসনে তাদের যা খাওয়ালো সে আর ভুলবার নয়। স্বাভাবিক, যারা ওই সব কুসংস্কারে বিশ্বাস করে তাদের পক্ষে এই বাড়িটিকে ভূতের বাড়ি বলাটা কিছুই আশ্চর্য নয়। ঠিক মনে হয় সময় এখানে 20 বছর আগের একটা বিশেষ মুহূর্তে পৌঁছে চুপ করে থেমে রয়েছে। মেঝেতে মাটিং পাতা, কাঠের সিঁড়িতেও মাটিং। উপরে পাশাপাশি 3টি শোবার ঘর, লোহার খাট, তার পুরনো নারকোলের ছোবড়ার গদির উপর কুসুম কুমারী আলমারি থেকে কম্বল আর চাদর বের করে বিছানা পেতে দিল, বালিশে পরিষ্কার ওয়ার পরিয়ে দিল। সবই হলো, শুধু আসল ব্যাপারটি ছাড়া। কুসুম কুমারী মুখ ফুটে কথা বলে না। তা বলবেই বা কেন? রতন সিং আর পল্টু কাকাই যে ঠিকল কুসুম কুমারী তা জানবে কি করে? শেষ পর্যন্ত রতন সিং তাকে খোলাখুলি জিজ্ঞেস করলেন, শত্রুরা কোথায়? এখানে মাসখানেক নিরাপদে থাকা যায় কি না?
কুসুম কুমারীর মুখের হাসি মিলিয়ে গেল। সে শিউরে উঠল, তার মুখ খুলে গেল। না না না, কাল ভোরেই চলে যাও, এ জায়গা ভালো না, কাল রাতেই তারা আসবে, কাউকে বাদ দেবে না। আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। নিচে কিছু জিনিসপত্র নাড়াচাড়া, দরজা জানালা বন্ধ হওয়ার শব্দ। তারপর সব চুপচাপ, শুধু কানের কাছে ব্রহ্মপুত্রের উত্তাল গর্জন। পূর্ব দিক ফর্সা হবার আগেই ওদের ঘুম ভেঙে গেল। 5 মিনিটে সামান্য জিনিসপত্র বাঁধা সাদা সেরে ওরা তৈরি। বিছানার চাদর, কম্বল, বালিশের ওয়ার সব যথাস্থানে তুলে রাখা হলো। জানালা দরজা বন্ধ করা হলো। তাকে আরেকবার দেখতে ইচ্ছা করছিল, কিন্তু এই সব কাজে যারা জড়িয়ে পড়ে, কোনো রকম ব্যক্তিগত সম্পর্কের তারা ধার ধারে না, এ কথা দুজনারই জানা ছিল। তবু একতলার পরিচ্ছন্ন খাবার ঘর, রান্নাঘর দেখে যখন মনে হলো না যে গতকাল রাতে এখানে একজন মেয়ের সেবার হাত পড়েছিল, দুজনারই মন ভারী হয়ে উঠেছিল। বলা বাহুল্য, সূর্য ওঠার আগেই কনভর রওনা হয়ে গিয়েছিল। তারপর মার্গারিটাতে রিপোর্ট করতে হলো। পরদিন সত্যি সত্যি নদীর ধারের ওই সব অঞ্চলে শত্রুদের বোমা পড়েছিল। লাল টিনের ছাদের বাড়িটার নাকি কোনো চিহ্নই আর দেখা যায়নি। প্রায় মাস 6 বাদে কলকাতার একটা ক্লাবে শিওর সঙ্গে পল্টু কাকার দেখা। শিওর মহা আক্ষেপ, মিছিমিছি কনভর নিয়ে ওদের অত দূরে পাঠানো হয়েছিল বলে। তার 10 দিন আগেই যে এস ঘাঁটি এয়ার রেডে নিখোঁজ, সেটা তার জানা ছিল না। ওদের বোধ করি বড়ই কষ্ট হয়েছিল। সেখানে শিওর বন্ধু কর্নেল লাহিড়ীও ছিলেন। এটা আবার একটা কথা হলো। দিল্লিতে আমার রতন সিংয়ের সঙ্গে দেখা, সে কিন্তু বলল এস ঘাঁটি নিখোঁজ হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু কুসুম কুমারী বলে যে গ্রামের মেয়েটিকে আমরা এস ঘাঁটি বলে জানতাম, সে বেঁচেই আছে এবং তার কর্তব্যও ভোলেনি। সেই ওদের সঙ্গে দেখা করে সাবধান করে দিয়েছিল, তাই ওদের কনভরটাও বেঁচে গিয়েছিল। তা নিখোঁজই বলো আর যাই বলো, কি বলেন ক্যাপ্টেন? সেদিন কি খুব কষ্ট হয়েছিল? পল্টু কাকা মাথা নাড়লেন। না না, কোনো কষ্টই হয়নি, বড় যত্ন পেয়েছিলাম। ও বাড়িতে কারো অযত্ন হয় না। ওখানে থেকে 100 মাইল দূরে বট গাছের নিচে যে ছোট্ট পেট্রোল ডিপো আছে, সেইখানকার লোকেদের জিজ্ঞাসা করলে তারা বলে যে গত 50 বছরের মধ্যে ও বাড়ি থেকে কেউ অযত্ন পেয়ে ফেরেনি। এমনকি এই 20 বছর ধরে যে বাড়িতে কোনো জনমানুষের বাস নেই, এখনো নয়, সেই ভয়েতেই কেউ ওদিক মারায় না। যাক, লাল টিনের ছাদের বাড়িটা এত দিন বাদে ব্রহ্মপুত্রের নিচে ডুবে গেল। ভয়ের মধ্যে অভয় দেবার আর কেউ রইল না তাহলে। শেষ হলো আজকের গল্প, লাল টিনের ছাদের বাড়ি। নমস্কার।